বকেয়া ডিএর দাবিতে তোলপাড় একেবারে গোটা রাজ্য। আর এই বকেয়া ডিএ একদিকে যেমন ষষ্ঠ বেতন কমিশনের ৩৯% ডিএর দাবিতে আন্দোলন চলছে শহীদ মিনার চত্বরে, সেই আন্দোলন যখন ২ বছরে পা রাখতে চলেছে, তার মাঝেই সুপ্রিম কোর্টে চলছে ২ বছর ধরে বকেয়া ডিএ মামলা। সেই মামলার নিষ্পত্তি কিছুতেই হচ্ছে না। এই নিয়ে পিছিয়ে গেছে ১৪ বার বকেয়া ডিএ মামলাটি, যেখানে এই বকেয়া ডিএ মেটাতে গেলে পঞ্চম বেতন কমিশন অনুযায়ী ডিএ দিতে গেলে রাজ্যকে ৪২,০০০ কোটি টাকা দিতে হবে। যেহেতু একটা বিপুল অঙ্কের টাকার ব্যাপার, তাই এই এত পরিমাণ টাকা দিতে গেলে রাজ্য দেউলিয়া হয়ে যাবে, রাজ্যে আর্থিক বিপর্যয় নেমে আসবে, এমনই কিন্তু দাবি রাজ্যের। একদিকে যেমন হাইকোর্টে হলফনামা দিয়ে জানিয়েছিল রাজ্য, তেমনই সুপ্রিম কোর্টে বারবার এই দাবি করছে রাজ্য। তাই এই ডিএ মামলার দীর্ঘ শুনানি প্রয়োজন। ডিএ মামলার দীর্ঘ শুনানির জন্য সময়ের অভাবে বারবার ১৪ বার সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল ডিএ মামলাটি। এবারও বিচারপতিরা তারা কিন্তু স্পষ্ট করেছেন এই ডিএ মামলাটি ভুল সময়ে নির্ধারণের জন্য আজও পিছিয়ে যাচ্ছে, কারণ ডিএ মামলাটিকে একেবারে রাখা হচ্ছে শেষের দিকে, যেখানে ডিএ মামলার মীমাংসা করতে গেলে দীর্ঘ শুনানির প্রয়োজন। আর এই ডিএ মামলা নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন প্রথম দিন থেকে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এবং তার সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বাবুরা। শুধুমাত্র কনফেডারেশন নয়, আরও একাধিক সংগঠনও কিন্তু এই ডিএ মামলায় ইতিমধ্যেই যুক্ত হয়েছে। সংগ্রামী যৌথ মঞ্চও কিন্তু এই ডিএ মামলায় এবার ঝাঁপিয়ে পড়তে চলেছে মার্চের আগেই। তার মধ্যেই কিন্তু কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক ডিএ নিয়ে দিলেন বিস্ফোরক তথ্য। ডিএ মামলা নিয়ে একেবারে পর্দাফাঁস করে ছাড়লেন, এফোর ওফোর করে ছাড়লেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বাবু। যা বললেন, যা বার্তা দিলেন রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মীদের, তাতেই রীতিমতো শোরগোল একেবারে গোটা রাজ্যের। দীর্ঘ পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়, সোশ্যাল মিডিয়া পোস্টে কিন্তু ঝরে পড়েছে পরতে পরতে ক্ষোভ। ডিএ মামলার সংক্ষিপ্ত ইতিবৃত্তি। বড় ব্যথিত হৃদয়ে ডিএ মামলা সম্পর্কে কিছু কথা জানানোর উদ্দেশ্যে এই পোস্ট। ব্যথিত এই কারণে যে ডিএ মামলার অতিক্রান্ত ৯ বছর, মামলা এখন ১০ম বর্ষে। কর্মী পক্ষে ৬টি জয়ের পরও শুনতে হচ্ছে আমরা মামলার দায়িত্ব নিয়ে নিচ্ছি, খেলা ঘুরিয়ে দেব জাতীয় কথা। যারা এতদিন মামলা পরিচালনা করে এসেছেন তারা দায়িত্ব পালনে ব্যর্থ হলেই দায়িত্ব নিয়ে নেওয়ার প্রশ্ন ওঠে। আমরা কি সত্যি দায়িত্ব পালনে ব্যর্থ? ডিএ মামলাকে আমরা খেলা বলে মনে করি না। এই মামলা আমাদের কাছে রাজ্য কর্মীদের অধিকার প্রতিষ্ঠার লড়াই। কর্মীপক্ষ যে ফ্যাসিস্ট সরকারের কর্মচারী বিরোধী নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে পারে, সেই বার্তা দেওয়ার লড়াই। সারা ভারতে আইনিভাবে কর্মীদের অধিকার হিসাবে ডিএকে প্রতিষ্ঠা দেওয়ার লড়াই। কেন্দ্র বা রাজ্য কোনো সরকারই চাইবেন না কর্মীদের ডিএর অধিকার আইনিভাবে সুনির্দিষ্ট আকারে প্রতিষ্ঠা পাক। মনে রাখতে হবে, কোভিডকালে ৩ কিস্তি ডিএর বকেয়া টাকা থেকে কর্মীদের বঞ্চিত করেছে খোদ কেন্দ্রীয় সরকার। তাই এটি নিছক একটি মামলা নয়, গোটা রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে আইনি অধিকার প্রতিষ্ঠার লড়াই। ডিএ মামলা শুরুর সময়টা সব থেকে গুরুত্বপূর্ণ। সে সময়ে রাজ্য সরকারের ও কর্মী সংগঠনের ছদ্মবেশে শাসক দলের গণসংগঠনের যৌথ প্রয়াসে গোটা রাজ্যের প্রশাসনে মাস্টারমশাই আপনি কিছু দেখেননি মার্কা হিমশীতল আতঙ্কের পরিবেশ। সে সময় কর্মরত সরকারি কর্মীদের পক্ষে রাজরোষ উপেক্ষা করে সরকারের বিরুদ্ধে মামলা করা নিঃসন্দেহে যথেষ্ট সাহসী পদক্ষেপ। ডিএ মামলা এই প্রথম নয়। পূর্বতন সরকারের আমলে ৫ কিস্তি ডিএ নগদে না দিয়ে কর্মীদের প্রভিডেন্ট ফান্ডে রাখা হয়েছিল। হাইকোর্টে মামলা হয়, সেই মামলায় আমরাও ছিলাম। রায় হয় ডিএ যেহেতু মূল্যবৃদ্ধির কুফল থেকে সরকারি কর্মীদের রক্ষা করে, তাই অবসরের সময় বর্তমান সময়ে ডিএ পেলে ডিএ দেওয়ার অর্থ উদ্দেশ্যটাই ব্যর্থ হয়। অপশনের ভিত্তিতে নগদে ডিএ পেতে ইচ্ছুক কর্মীদের ৫ কিস্তি ডিএ নগদে মাসিক বেতনের সঙ্গে দিতে হবে। তৎকালীন সরকার রায় মেনে নেন, কর্মীরা নগদে ডিএ পান। ২০১৬ সালে রোপা ২০০৯ প্রদত্ত কর্মীদের এআইসিপিআই অনুযায়ী ডিএ দেওয়ার সাংবিধানিক প্রতিশ্রুতি রক্ষার দাবিতে স্যাটে পিটিশন দাখিল করি। শুরু হয় স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অর আদার্স ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের অ্যান্ড আদার্স মামলা। এই পিটিশন দাখিল করার আগে আমরা শিক্ষাকর্মী সংগঠনগুলির সঙ্গে কোনো আলোচনা করিনি, কারণ স্যাটে শুধুমাত্র সরকারি
কর্মী এবং সংগঠন মামলা করতে পারেন। সে সময় তারা হাইকোর্টে পৃথকভাবে একই ইস্যুতে মামলা করতেই পারতেন, কিন্তু তারা তা করেননি। সরকারপন্থী নন এমন প্রতিটি সরকারি কর্মচারী সংগঠনের সঙ্গে দীর্ঘ আলোচনার প্রক্রিয়া চালিয়েছি, যাতে সব সংগঠন একসঙ্গে মামলা করতে পারে। একটি ছোট সংগঠন ছাড়া কেউ সেই আবেদনে সাড়া দেননি। মামলা শুরুর সময়ে আমরা অনেক সিনিয়র আইনজীবীকে আমাদের মামলা নেওয়ার অনুরোধ জানিয়েছি, কেউ রাজি হননি। স্যাটের একজন সিনিয়র আইনজীবী আমাদের বেশ কিছুদিন ঘুরিয়ে বলেন, প্রচণ্ড চাপ আছে, মামলা নিতে পারবো না। তিনি পরবর্তীতে এই মামলা সরকার পক্ষের আইনজীবী হিসাবে দায়িত্ব নিয়েছেন। কেন কোনো সংগঠন বা আইনজীবী এই মামলায় যুক্ত হতে চাননি তা সহজবোধ্য। এক্ষেত্রে মামলা শুরুর সময়টা খুব গুরুত্বপূর্ণ। সর্দার আমজাদ আলী মামলা নেন। তিনি সাফল্যের সঙ্গে মামলা পরিচালনা করেছেন। বয়স এবং অজানা ভবিষ্যতের ভাবনায় তার অনুমোদনে আমরা আরও একজন সিনিয়র আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে মামলায় যুক্ত করি। ভবিষ্যৎ দর্শনে যে আমাদের দূরদৃষ্টি দিয়েছিল তা প্রমাণিত। স্যাটের রায় হলো ডিএ কর্মীদের অধিকার নয়, সরকারের দয়া ইচ্ছা নির্ভর। আমরা এবং আমাদের সংগঠন রাতারাতি ভিলেন হয়ে গেলাম। বলা হলো, যাও, বছরে একটা ডিএ হচ্ছিল, মামলা করার হটকারিতায় সেটাও হয়ে গেল। সমালোচনার নামে প্রকাশ অযোগ্য ভাষাশৈলী, শব্দচয়ন ও শারীরিক পরিভাষার ব্যাপকতা ও তীব্রতায় আমরা ইউনিয়ন অফিস ও কর্মস্থলে নিজেদের গতিবিধি সীমিত করতে বাধ্য হলাম। ডিএ না পাওয়ার দায় সরকারের বদলে আমাদের উপর চাপিয়ে দেওয়া হলো। 2017 সালের 14 মার্চের স্যাটের রায়ের বিরুদ্ধে আমরা কলকাতা হাইকোর্টে মামলা করি। তারপর 20 মে 2022 পর্যন্ত কর্মীদের জয়ের ইতিহাস। দুটি ডিভিশন বেঞ্চেই কিন্তু বড় রায় আমাদের আসে। সরকার দ্বিতীয় রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে এসএলপি দাখিল করেছেন। প্রথম রায়কে সরকার চ্যালেঞ্জ করেননি, উল্টে সরকার রিভিউ পিটিশনের মাধ্যমে এই রায়কে লিগ্যালিটি দিয়ে দিয়েছেন। এটি শুধু আমাদের কথা নয়, সুপ্রিম কোর্টের অবজারভেশন হিসাবে একই কথা বলেছেন। তাই সুপ্রিম রায়ে এই রায়ের পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ কর্মীপক্ষ জিতে গেছেন। 2017 সালের 14 মার্চ থেকে অক্টোবর 2022 পর্যন্ত শিক্ষক শিক্ষাকর্মী সংগঠনগুলি এই মামলায় যুক্ত হতেই পারতেন, কিন্তু তারা তা করেননি। 2016 থেকে 2022 পর্যন্ত দীর্ঘ সময়ে গত 13 এপ্রিল 2022-এ রায় হয় একটিমাত্র সরকারি সংগঠন এই মামলায় যুক্ত হয়েছেন। অবশিষ্ট সরকারি কর্মী সংগঠনগুলি এবং শিক্ষক শিক্ষাকর্মী সংগঠনগুলি এই মামলা সম্পর্কে নির্লিপ্ত অবস্থানে ছিলেন। এ পর্যন্ত ডিএ মামলা কি কর্মী সমাজকে কিছুই দেয়নি? এই দুই রায়ের আগে সারা ভারতবর্ষে কোথাও কর্মীদের অধিকার হিসাবে ডিএকে সুনির্দিষ্টভাবে আইনি রক্ষাকবচ দেওয়া হয়নি। 2022 সালে কলকাতা হাইকোর্টে যে দুটি মামলা বর্ষসেরা হিসাবে নির্বাচিত হয়েছেন তার মধ্যে একটি হলো এই ডিএ মামলা। কলকাতা হাইকোর্টের বিচারপতি নিশিতা মাত্রে এবং তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ এবং বিচারপতি দেবাশিস করগুপ্ত ও শেখর ববি সারাফের ডিভিশন বেঞ্চের চাপে রাজ্য সরকার যথাক্রমে অতিরিক্ত 15% 1/1/2018 থেকে কার্যকর করে এবং 25% 1/1/2019 থেকে কার্যকর করে, অর্থাৎ সর্বমোট 40% অতিরিক্ত ডিএ দিতে বাধ্য হয়েছে। একথা অনস্বীকার্য। আদালতের চাবি এই 40% ডিএ পেয়েছেন কর্মীরা। অতি বড় তৃণমূল সমর্থক কর্মীও কল্পনা করেননি এই সরকার এত উচ্চ হারে ডিএ দিতে পারেন। বাধ্য হয়ে এই ডিএ না দিতে বলে ন্যাশনাল ফিক্সেশন এ ভবিতব্য ছিল। এই মামলায় কলকাতা হাইকোর্টের ধারাবাহিক কর্মী অনুকূল পর্যবেক্ষণ এবং 6টি ঐতিহাসিক জয় ভীত সন্ত্রস্ত প্রায় নির্বাক কর্মী সমাজকে সাহস ও মনোবল জুগিয়েছে। সারা ভারতবর্ষে পশ্চিমবঙ্গে রাজ্য কর্মী বঞ্চনার প্রকৃত অবস্থা জেনেছে। রোপা 2019 অনুযায়ী নতুন পে বিলে ডিএ শব্দটি ছিল না। আদালতের নির্দেশে পে স্লিপে ডিএ থেকে অন্তর্ভুক্ত করতে বাধ্য হয়েছে সরকার। গত 28 নভেম্বর 2022 সুপ্রিম শুনানিতে রাজ্য সরকারের বক্তব্য প্রকাশ্যে আসতেই শিক্ষক ও শিক্ষাকর্মী সংগঠনগুলি আতঙ্কিত হয়ে পড়েন। কারণ সরকারের পক্ষে বলা হয়, এই মামলায় কলকাতা হাইকোর্টের রায় কার্যকর করতে হলে 3,19,000 জনের বকেয়া ডিএ বাবদ সরকারকে 41,500 কোটি টাকা খরচ করতে হবে, যা সরকারের পক্ষে অসম্ভব। আতঙ্ক ছড়ায় এই 3,19,000 সংখ্যা নিয়ে। স্পষ্ট হয়ে যায়, সরকার ডিএ মামলায় কলকাতা হাইকোর্টের রায় মানলে 2,19,756 জন কর্মরত এবং 99,244 জন অবসরপ্রাপ্ত মোট 3,19,000 রাজ্য সরকারি কর্মীদের জন্যই তা মানবেন। আমাদের সংগঠন 5ই
মে রাজ্য বেতন কমিশন ও রূপা 2009-এর আওতায় থাকা কম বেশি 10 লক্ষ কর্মরত ও অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মীদের জন্য ডিএর দাবিতেই মামলা করেছি। কিন্তু সরকার শুধুমাত্র কর্মরত ও অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মীদের জন্যই তা কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছেন। মামলা কলকাতা হাইকোর্টে বিচারাধীন থাকার সময়ে শিক্ষক ও শিক্ষাকর্মী বা অন্য রাজ্য কর্মীরা সংগঠন মামলায় যুক্ত হওয়ার দূরদৃষ্টি প্রদর্শন করলে আজ এমন অনিশ্চিত অবস্থায় পড়তে হতো না। বস্তুত সরকারি মনোভাব স্পষ্ট হওয়ার পরই রায়ের আওতা থেকে বাদ পড়ার আতঙ্কে 2023 সাল পর্যন্ত মূলত শিক্ষা ও শিক্ষাকর্মী সংগঠনগুলির উদ্যোগে আন্দোলন গড়ে ওঠে ডিএর দাবিতে। গত 15ই জুলাই 2024-এ শুনানি পিছিয়ে যাওয়ার পরই ভিডিও বার্তা মারফত জানতে পারি মামলার পরের তারিখ 7ই জানুয়ারি 2025 থেকে মামলার দায়িত্ব নিচ্ছেন সংগ্রামী যৌথ মঞ্চ। মামলায় আইনজীবী হিসাবে হরিশ সালভে মহাশয়কে নিয়োগ করছেন। 7ই জানুয়ারি মামলায় হরিশ সালভেজিকে আমরা পাইনি। 7ই জানুয়ারির পরে অনুরূপ বার্তা পেলাম ফেসবুক লাইভে। আমরা স্বাগত জানাই এই মামলায় যে কোনো ব্যক্তি সংগঠন মঞ্চ যুক্ত হতে চাইলে স্বাগত, কিন্তু এই উদ্যোগে শিক্ষক ও শিক্ষাকর্মীদের পক্ষে নেতিবাচক কিছু ঘটলে তার দায় আমাদের সংগঠনের নয়, ইতিবাচক কিছু ঘটলে তার কৃতিত্ব ও আমাদের নয়। রোপা 2019-এর ডিএ শব্দটি নেই। ডিএ মামলায় মূল মামলাকারী সংগঠন হিসাবে বর্তমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ডিএ ইস্যুতে দ্বিতীয় কোনো মামলা আমরা করতে পারি না আইনি বাধ্যবাধকতায়। বর্তমান মামলার নিষ্পত্তি পর্যন্ত অপেক্ষা করলে রোপা 2019-কে চ্যালেঞ্জ করার সময়সীমা অতিক্রম করে যাবে। রোপা 2019-এর ডিএ কর্মীদের অধিকার এর অন্তর্ভুক্ত না হলে 1/1/2019 থেকে রোপা 2019-এর 10 বছর সময়কালে ডিএ কর্মীদের অধিকার থাকছে না। আমাদের মামলা রোপা 2009-এর উপর, যে কারণে গত 1.5 বছর ধরে আমরা রোপা 2019-কে চ্যালেঞ্জ করে ডিএ অন্তর্ভুক্তির দাবিতে মামলা করার আবেদন জানিয়ে আসছি। কেউ সে আবেদনে সাড়া দেননি। তাহলে কি ধরে নেব 1/1/2019 থেকে অধিকার হিসাবে ডিএ থাকুক, এমনটা কেউ চাইছেন না? 10 বছর ধরে যে মামলা চলছে তাতে যুক্ত হওয়ার উদ্যোগ আছে, অথচ এই মুহূর্তে তা সর্বাধিক গুরুত্বপূর্ণ সেই রোপা 2019-কে আদালতে চ্যালেঞ্জ করার কোনো উদ্যোগ নেই। এই পরিস্থিতি অত্যন্ত বেদনাদায়ক। হরিশ সালভেজির মতো আইনজীবী দিয়ে যদি কলকাতা হাইকোর্টে রোপা 2019-কে চ্যালেঞ্জ করার উদ্যোগ নেওয়া হতো তাহলে সত্যিই কর্মী সমাজের মঙ্গল হতো। দুটি বিষয় উল্লেখ করতেই হচ্ছে। 1 নম্বর, মামলার অন্য সিনিয়র আইনজীবী নিয়োগের জন্য সংগ্রামী যৌথমঞ্চ কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজকে কোনো 20 লক্ষ টাকা অনুমোদন দেয়নি বা অনুদান দেয়নি। তারা বছর দুয়েক আগে আমাদের 10,000 টাকা অনুমোদন দিয়েছিলেন। কোনো রাজনৈতিক দল বা নেতার কাছ থেকে আমরা কোনো আইনি সাহায্য বা আর্থিক অনুদান নিইনি, কারণ আমরা মনে করি রাজ্য কর্মীদের অর্থেই পরিচালিত হওয়া উচিত। এটা সরকারি কর্মীদের আত্মমর্যাদার প্রশ্ন। মামলায় কর্মীপক্ষের জয় সম্পর্কে আমরা 100% নিশ্চিত, কিন্তু আশঙ্কা দুটি জায়গায়। হঠকারী কোনো সিদ্ধান্তে মামলা আরও দীর্ঘায়িত হওয়া বা শিক্ষাকর্মীদের পক্ষে নেতিবাচক কিছু ঘটে যাওয়া, এবং রোপা 2019-কে স্যাটে বা কলকাতা হাইকোর্টে অবিলম্বে কোনো সংগঠন চ্যালেঞ্জ না করলে রোপা 2009-এ সময়কালের পর অধিকার হিসাবে ডিএর অবলুপ্তির সম্ভাবনা। এতদিন ধরে আমাদের উপর আস্থা ভরসা রাখার জন্য কর্মী সমাজকে কৃতজ্ঞতা জানাই। ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন বছরে আপনাদের ভালো কাটুক। শ্যামল কুমার মিত্র, সভাপতি, মলয় মুখোপাধ্যায়, সাধারণ সম্পাদক, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। একেবারে বিস্ফোরক বার্তা দিলেন মলয় বাবু। অর্থাৎ ডিএ 2019 রোপা 2019 থেকে অবলুপ্তি হতে পারে, এমনই কিন্তু চরম বার্তা দিয়ে দিলেন মলয়বাবু। অর্থাৎ এই ডিএ নিয়ে অবিলম্বে আদালতে মামলা দায়ের করা উচিত। সংগ্রামী যৌথ মঞ্চদের সুপ্রিম কোর্টে যুক্ত হওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে, সুপ্রিম কোর্টে যুক্ত না হয়ে হরিশ সালভের মতো আইনজীবীকে দিয়ে রোপা 2019-কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা দায়ের করা উচিত, এমনই কিন্তু চরম বার্তা দিয়ে দিলেন মলয়বাবু। আগামী দিনে কী হতে চলেছে এই ডিএ মামলা নিয়ে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।